আগামী বিজয় দিবসের আগে শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের। মানুষের ধারণা সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ব্যাপক সংস্কার প্রয়োজন, অধৈর্য না হবার আহ্বান শেখাওয়াত হোসেনের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি, জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের শহীদদের দলীয় পরিচয় ভাগ না করার আহ্বান জামায়াতের আমিরের। রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারী, আতঙ্কে মহানগরবাসী। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই, মন্তব্য আইজিপি। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের জনবল দিয়ে গণহত্যা অভিযুক্ত সবার বিচার করা সম্ভব নয়, তবে গণহত্যার মূল হোতাদের আগামী 1 বছরের মধ্যে শাস্তি দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেন গত 15 বছরের স্বৈরশাসন আমলে গুম হওয়া ভুক্তভোগীরা। গুমের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। র্যাব বিলুপ্তির পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বক্তব্যে। ডিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়নাঘর নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। বিএনপির শান্তিপূর্ণ হরতাল অবরোধের কর্মসূচিতে শুধুমাত্র মিছিল করার কারণে আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বেলা 2টোর সময় ধরে নিয়ে যায় গুলশান থেকে। ধরে নিয়ে যাওয়ার শুরু থেকে ধরার পরে গাড়িতে উঠানো থেকে শুরু করে আমার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয়, এটা অবর্ণনীয়। রাষ্ট্রচিন্তার সদস্যরা আমি গুম হওয়ার 2 ঘন্টার মধ্যে অন্তত 3টা র্যাব অফিসে গিয়ে তারা এক ধরনের চার্জ করে যে দিদার কোথায়, র্যাব পরিচয় দিদারকে তুলে নেওয়া হয়েছে, কোথায় নেওয়া হয়েছে, এবং স্বভাবতই তারা অস্বীকার করে। সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম এবং নির্যাতন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। প্রতিটি গণহত্যার আলামত এবং সাক্ষীর বক্তব্যে এই ঘটনায় জড়িতদের পরিচয় আয়নার মতো স্পষ্ট বলেও মন্তব্য করেন বক্তারা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে আইনগত এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি, এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে উঠে আসে তার অসহায়ত্বের কথা। তবে আগামী বিজয় দিবসে গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে, এসেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি, এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। সংলাপে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া এবং
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রশ্ন করার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা যাবে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকুক তা চায় না। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাগবার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম বেড়ে গেলেও অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলো সমালোচনায় ব্যস্ত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের ধীরগতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না। একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। নিত্যপণ্যের বাজারে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে যায় এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যে সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট জরুরি। ব্যাপক সংস্কারের প্রয়োজন জানিয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা একটি প্রক্রিয়া মাত্র এবং তা শুরু হয়েছে। এদিকে সংস্কার প্রশ্নে বিএনপি নেতারা বলেছেন, অভিযোগ না করে পরস্পরকে সহায়তা করুন। যে সুযোগ এসেছে তা যেন হারিয়ে না যায়। আহমেদ সরারের রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের পর নির্বাচন আগে না সংস্কার আগে, এই বিষয়টি যখন বারবার আলোচনায়, সে সময় বিষয়গুলো নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপের চতুর্থ সেশনে শনিবার সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে আলোচনা অংশ নেন বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকবে, আলোচনার মধ্য দিয়েই আসলটা বেরিয়ে আসবে। সংবিধানে যে সংস্কারের কথা উঠেছে সেটা তো 1 নম্বরের কাজ তৈরি হয়। কেন? বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। আমার 100টা প্রস্তাব আছে, ওদের 110টা প্রস্তাব আছে, বিএনপির 50টা প্রস্তাব আছে। অলরেডি আমরা প্রত্যেকে প্রস্তাবগুলি দিছি। ওই প্রস্তাবগুলি থেকে নির্বাচন সংবিধান সংস্কার কমিশন কিংবা সরকার আলাপ আলোচনা করে কমন মিনিমাম বের করতে পারে। এই কমন মিনিমাম হইতে পারে সংস্কারের ফ্রেমওয়ার্ক, সংস্কারের রূপরেখা। আরে সংস্কারটা দেওয়ার আগে সব জায়গায় একটা অসন্তোষ শুরু হয়ে গেছে। প্রশাসনের সংস্কারটা কোনো বের হয় নাই। আপনারা যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই তাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? আলোচনায় বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনগুলো কাজ করছে, তাদেরকে বিএনপির অবস্থান জানানো হয়েছে। এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি।
এর একটি ইতিহাস আমাদের। অভিযোগ করার কিছু নাই, আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে, সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন 2007 সালেও কিছু সংস্কার করা হয়েছিল, সেগুলো আর রাজনৈতিক সরকার চলমান রাখেনি। এবারও যদি সংস্কার না করা যায় তাহলে যারা আত্মত্যাগ করেছে তারা ক্ষমা করবে না। আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি, সেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন। অধৈর্য হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জড। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু দে উইল গো থ্রু বিগ চ্যালেঞ্জ, very big challenge. It's challenge not only internal, the biggest challenge is coming from external sources. পঞ্চম ও শেষ সেশনে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চায় মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হোক। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা, সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জিওপলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নিয়ে, ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে। আলোচকরা বলেন, দেশের পররাষ্ট্রনীতি নিরাপত্তার নামে নতজানু হয়ে থাকবে না মাথা উঁচু করে দাঁড়ানোর নীতি অবলম্বন করবে, তা ঠিক করার সময় এসেছে এখন। সেটিকে কাজে লাগাতে হবে। তার নিজের গদি রক্ষার স্বার্থে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এছাড়া উন্নত চিকিৎসা সেবা না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় গণ অভ্যুত্থানের শহীদদের দলীয় পরিচয় ভাগ না করতে আহ্বান জানান আমির জামায়াত ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। উত্তাল জুলাই আগস্ট, ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ঠেকাতে নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ আর আওয়ামী সন্ত্রাসীরা। তবে মৃত্যু ভয়ে পিছু হটেনি ছাত্র জনতা। তাদের এই আত্মত্যাগ আর অদম্য সাহসের কাছেই 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার সরকারের। শনিবার রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রেরণার গণ অভ্যুত্থান 24 অনুষ্ঠানে সেই সব দিনগুলোর স্মৃতিচারণ করেন অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা। তোর আমি তুলি করে আর গুল্লি করেন না, পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুল্লি করে। আমি কয়জনকে সরাইলাম, আর একটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এ সময় আহতদের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। আদৌ পর্যন্ত আমি 1 টাকা কারো পাইনি সহযোগিতা, এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন ফ্যামিলির বোঝা না হইতে পারি। যারা আহত হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনো উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আহত ভাইরা যাদের আছে তাদের পক্ষ থেকে আমরা সবাই বিচার চাই, এদেরকে দেশে এনে বিচার করা হোক। এতে অংশ নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় গাফিলতি করছে সরকার, আর দলীয় পরিচয়ে শহীদদের ভাগ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে ঋণী। সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে।
পরে সভায় উপস্থিত আহতদের খোঁজ খবর নেন আমিরে জামাত। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্যহীন ও ন্যায় বিচারে দেশ গড়তে ঐক্যের কোনো বিকল্প নেই বলেছেন রাজনীতিবিদরা। যে সুযোগ তৈরি হয়েছে তার সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া এই সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সুন্দর দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে এসব কথা বলেন তারা। নাবিল জাহাঙ্গীরের আরও একটি রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে সারা দেশ থেকে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। এতে ইসলামী দলগুলোর পাশাপাশি অন্যান্য দলের নেতারাও অংশ নেন। অধিবেশনে ইসলামী দলের নেতারা তাদের বক্তব্যে আওয়ামী দুঃশাসনের সমালোচনা করে বলেন, নির্বাচন চেয়ে তাড়াহুড়া করার কারণে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়েছে। যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব, তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না। আসুন ঐক্যবদ্ধ থাকুন, ঐক্য থাকলে কেউ ফাটল ধরাতে পারবে না। এই দেশের ফ্যাসিস্ট সরকার যদিও এই দেশ থেকে পালিয়ে গেছে, এই জালিম হাসিনা সরকারকে এই দেশে আনে তার উপযুক্ত বিচার, তার ফাঁসির কাস্টে ঝুলানোর দাবি আমরা করতেছি। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী প্রজন্মের জন্য প্রত্যাশার দেশ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের চাওয়া যায় যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, এবং সেই জন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য করব, জাতীয় ঐক্য করব এবং দেশ গড়ব। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লোকে বইটার তাণ্ডবে মানুষ ফোন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি। 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। আলটিমেটলি আমরা একটা নতুন পরিশীলিত পরিবর্তিত বাংলাদেশ চাই। আমরা সকল ক্ষেত্রে ন্যায় বিচার চাই, ভারসাম্য চাই, সাম্য চাই, বৈষম্য চাই না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অভ্যুত্থানের ফলে জাতির সামনে যে সুযোগ তৈরি হয়েছে তা হেলায় হারানো যাবে না। এরকম মামলা হেফাজত, জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বিরুদ্ধেই আছে, এবং আমার মনে হয় আপনাদের অনেকের বিরুদ্ধেই মামলা আছে। তো এই আতঙ্কিত জীবনের অবসান ঘটেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুতরাং এই সুযোগের একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বর্তমানে ছিনতাই আতঙ্কে অস্থির রাজধানীবাসী। প্রায় প্রতিদিন কাউকে না কাউকে পড়তে হচ্ছে ছিনতাইয়ের খপ্পরে। ভুক্তভোগীরা জানান, সন্ধ্যার পরই মহানগর জুড়ে দাপিয়ে বেড়ায় ছিনতাইকারীরা। হাতে থাকে চাপাতি, ছুরি সহ ধারালো অস্ত্র। পুলিশের পরিসংখ্যানেও বাড়ছে ছিনতাইয়ের সংখ্যা। গঠন করা হয়েছে ছিনতাই প্রতিরোধ টিম। অপরাধ বিশ্লেষকদের মতে, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। ইনামুল হাবিবের ক্যামেরায় ছিনতাই নিয়ে 2 পর্বের প্রথম পর্বে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মুভির মতো যে একজন বলেছে কোপ দিয়ে সে বারবার কোপ দিচ্ছে, তো আমি জানি না তারা মোট কতগুলো কোপ দিয়েছে, কারণ আমার গায়ে লেগেছে হাতের এখানে 1 2 3 4 মানে 5-6টার মতো কোপ হচ্ছে আমার গায়ে লেগেছে। এর মধ্যে মেজর হচ্ছে বাম হাতেরটা, সেখানে প্রায় টোটাল 20 থেকে 22টার মতো সেলাই পড়েছে, কপালে 4টে সেলাই পড়েছে। কোনোরকম প্রাণ নিয়ে ফেরা এই যুবক বর্ণনা দিচ্ছিলেন ছিনতাইয়ের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে সবেমাত্র চাকরিতে ঢুকেছেন এই যুবক। কয়েকদিন আগে গণভবনের পাশে ব্যস্ত সড়কে তাকে ধরেছিল 5 ছিনতাইকারী। আমার হাতে যে মোবাইল ছিল, মোবাইলটাকে টান দিয়ে নিয়ে নিল। কাঁধে ব্যাগ ছিল, ব্যাগটা সম্ভবত তাদের চাপাতির কোপের সময় হচ্ছে কেটে গেছে, ওটাও টান দিয়ে নিয়ে নিয়েছে। বেশভূষা দেখে বোঝার উপায় নেই যে সে ছিনতাইকারী, জানান ভুক্তভোগী।
আরেকজনের হাতে কিছু একটা অস্ত্র ছিল, যেটা হচ্ছে আমার চশমা পড়ে গেছে, তো আমি আর বুঝতে পারিনি। সম্ভবত ওর হাতেও চাপাতি ছিল। তো টোটাল 2 জন সম্ভবত চাপাতি নিয়ে এসেছিল, এর মধ্যে একজনকে আমি ক্লিয়ার দেখেছি চাপাতি হাতে। প্রতিদিনই এমন তিক্ত বাস্তবতার সাক্ষী নগরবাসীর কেউ না কেউ। দিন দিন বাড়ছে ছিনতাইকারীদের শিকারের তালিকা। হাতেই মোবাইল ছিল, টার্গেট করেই আসলে টান দিয়ে নিয়ে গেল। হাত এবং পায়ে ব্যথা পাই। আমার ঘটনায় 2 জন ছিল সামনে, আর 2 জন ওদের সামনে আবার আরেকটা মোটরসাইকেলে ছিল। গেল কমাসে বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। সরল স্বীকারোক্তি পুলিশের, জানালেন ব্যবস্থা নেয়ার কথাও। অক্টোবর মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয় 20টি, নভেম্বর মাসে 27টি এবং ডিসেম্বর 21 তারিখ পর্যন্ত ওই সংখ্যাটাও ছিল 27টি। এটা হালকা বেড়েছে ও হিসাব করে বলা যায়। প্রত্যেক থানা এলাকায় ছিনতাই প্রতিরোধ করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রত্যেকটা ফাঁড়িকে কার্যকর করা হয়েছে। থানা পুলিশের এবং যে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবির লোকজন ছিনতাই প্রতিরোধের জন্য তারা মাঠে কাজ করছে। ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন এই অপরাধ বিশ্লেষক। 5ই আগস্টের মধ্য দিয়ে বা 5ই আগস্টের আগের ঘটনার মধ্য দিয়ে পুলিশের যে নৈতিক এবং কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে যে মনোবল সংক্রান্ত যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট এখনো পরিপূর্ণভাবে তারা কাটিয়ে উঠতে পারেনি। তারই রেশ কিন্তু বিভিন্নভাবে আমরা দেখছি। অপরাধ পরিস্থিতি বাড়ছে, অপরাধীরা নানাভাবে সক্রিয় হচ্ছে। বিশেষ করে যে ট্রেডিশনাল ক্রাইমের একটি ধরন হিসেবে ছিনতাই যে বেড়ে যাওয়ার যে প্রবণতা। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও খুব জরুরি, অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চুরি ছিনতাই সহ অপরাধ প্রতিরোধে পুলিশের হাতে কোনো ম্যাজিক নেই বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্য থেকে কাজ করছে পুলিশ। গেল কিছুদিন ধরেই চুরি ছিনতাই অতিষ্ঠ দেশবাসী, এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক নানান অপরাধ। এমন বাস্তবতায় শনিবার রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, সেবার মান বাড়াতে চেষ্টা করছে পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। বলেন, জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 72 ঘন্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিত তাহলে এত প্রাণহানি হতো না। জনগণকে সাথে নিয়ে সামনে সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করার কথা জানান ডিএমপি কমিশনার। অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বিএনপির প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ। রাতে পরিবারের পক্ষ থেকে হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দেহাবশেষ বুঝে নেন। রবিবার মাগরিবের আগে হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এর আগে সিলেটের শাহিদগাঁ ময়দানে তার জানাজা হবে বলে জানান মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আইনি লড়াইয়ের পর বাবার দেহাবশেষের সঠিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারছেন জানিয়ে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। 2021 সালের 3 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। সে সময় তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্না বিন মাদ্রাসা প্রাঙ্গণে মরদেহ দাফন করা হয়। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটলে আদালতের আদেশে তার দেহাবশেষ উত্তোলন করে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়। আপনারা সবাই প্রতিজ্ঞা করুন, দোয়া করুন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।